পাকিস্তান সোমালিয়ার কাছে নাকি $2 বিলিয়ন যুদ্ধ বিমান বিক্রির চুক্তি করেছে। এরই মধ্যে সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তান সফর করেছেন এবং তার এই সফরের সময় এই চুক্তি স্বাক্ষর হয়। তিনি নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের সাথেও বৈঠক করেছেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ উপস্থিত ছিলেন। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে সোমালিয়ায় কেন পাকিস্তান এই বিমান বিক্রি করছে? শুধু বিমান বিক্রির কথাই কিন্তু শেষ নয়। সোমালিয়ার সেনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, বিশেষ করে পাইলটদেরকে প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান, এবং পাকিস্তানের একটা উপস্থিতি অলরেডি সোমালিয়াতে ঘটেছে। ওদিকে তুরস্কের সামরিক ঘাঁটি কিন্তু সোমালিয়ায় আছে এবং সেখানে নতুন করে আরও একটি ঘাঁটি তুরস্ক ওপেন করার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি মুসলিম উম্মাহ, মুসলিম বিশ্বের নিরাপত্তার একটা অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছে, নাকি এর ভেতরে শুধুই তার ব্যবসা, নাকি সোমালিয়া, বাব আল মানদেব প্রণালী, সোমালিল্যান্ড, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, ভারত, আমেরিকা, ইয়েমেন, লোহিত সাগর, এডেন উপসাগর এবং ইয়েমেনের সকোত্রা দ্বীপ, এই কেন্দ্রিক যে একটা বিরাট ভূ রাজনীতির হিসাব নিকাশ আছে, সেই হিসাব নিকাশে পাকিস্তান নিজেকে জড়িয়ে ফেলছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের টক উইথ সিরাজ ইনসাইটের আলোচনায় স্বাগত জানাচ্ছি। এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং এই ভিডিও থেকে লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের অংশবিশেষ, এই কেন্দ্রিক যে বিরাট এক রাজনীতির গোপন কৌশল এবং গোপন খেলা শুরু হয়েছে, সেই খেলার আদ্যপান্ত সম্পর্কে আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন। দর্শক, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন বিস্তারিত আলোচনা যাই। প্রথম এবং প্রধান খবর হচ্ছে, সোমালিয়া পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তিতে গেছে। এই নিরাপত্তা চুক্তির আওতায় প্রাথমিকভাবে বলা হচ্ছে পাকিস্তান সোমালিয়ার সেনাদেরকে সন্ত্রাস বিরোধী অভিযান, তারপরে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেবে, সামরিক প্রশিক্ষণ। কিন্তু এর ভেতরে $200 কোটি অর্থাৎ $2 বিলিয়ন সামরিক চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে সোমালিয়ার। এই কথাটা সোমালিয়া কিংবা পাকিস্তান কোনো দেশের মেইন স্ট্রিম গণমাধ্যমে কিন্তু বলছে না, তবে ভেতরে ভেতরে খবর বেরিয়েছে, বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোতে খবর বেরিয়েছে। যেমন স্পুতনিকের এক্স পেজ, যেটা সেখানে পোস্ট আছে যে সোমালিয়ার কাছে পাকিস্তান $200 কোটি বিমান বিক্রি করছে, যুদ্ধ বিমান। আরটিতে আছে, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা থেকে এই বিমান বিক্রির কথা বলা হচ্ছে। সোমালিয়ার কাছে পাকিস্তানের সাথে অলরেডি চুক্তি হয়েছে এবং সোমালিয়ার পাইলটরা পাকিস্তানে প্রশিক্ষণ নিচ্ছে। এটা সবচেয়ে বড় প্রমাণ। এটা মানে দুই দেশের মেইন স্ট্রিমের যে মিডিয়া, সেই মিডিয়াতে বলা হচ্ছে যে সোমালিয়ার পাইলটরা পাকিস্তানে প্রশিক্ষণ নিচ্ছে। এখন সোমালিয়ার পাইলটরা পাকিস্তানে প্রশিক্ষণ নিচ্ছে, এটার মানেই হচ্ছে মোটামুটিভাবে এইভাবেই বলা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে সোমালিয়ার যে পাইলটরা পাকিস্তানে প্রশিক্ষণ নিচ্ছে তারা পাকিস্তানের JF-17 থান্ডার বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। এবং যে খবর বেরিয়েছে যে পাকিস্তান সোমালিয়ার কাছে $200 কোটি বিমান বিক্রি করবে, সেটা কিন্তু পাকিস্তানি মডেল JF-17 থান্ডার। এই বিমানটা 4.7 প্রজন্মের বিমান। চীনের কারিগরি সহায়তায় পাকিস্তানেই এই বিমানটা তৈরি করা হয়, অ্যাসেম্বল করা হয় এবং বলা হচ্ছে যে এই বিমানটা যথেষ্ট কার্যকরী বিমান যুদ্ধক্ষেত্রে। পাকিস্তান বাহিনীতে এই বিমান আরও অনেক আগেই যুক্ত হয়েছে। তো $200 কোটি আওতায়
সোমালিয়া পাকিস্তানের কাছ থেকে 24টি JF-17 থান্ডার বিমান কিনবে। এই বিমান কেনার বা এই বিমান সোমালিয়ায় রপ্তানি করার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে কৌশলগত দিক সেটি হচ্ছে যে এই বিমান, সোমালিয়া হচ্ছে আফ্রিকার হর্ন বলে খ্যাত। এই আফ্রিকার হর্নে যদি এই বিমান চলে যায়, এরপরে আরও বেশ কিছু আফ্রিকান মুসলিম কান্ট্রি যারা পাকিস্তান থেকে এই বিমান কিনতে পারে আগ্রহী হয়ে উঠবে এবং মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ এই বিমান কিনতে পারে। সৌদি আরবের সাথে তো পাকিস্তানের চুক্তি আছেই, সেক্ষেত্রে পাকিস্তানের কাছ থেকে সৌদি আরব হয়তো এই বিমান কিনলেও কিনতে পারে। আরও কোনো কোনো দেশ কিনতে পারে, যেমন কুয়েতের সাথে পাকিস্তানের যে সামরিক চুক্তি আছে সেই সামরিক চুক্তির আওতায় কুয়েত হয়তো পাকিস্তানের কাছ থেকে এই বিমান কিনতে পারে। তো এই যে পাকিস্তানের একটা সামরিক উপস্থিতি সোমালিয়ায় ঘটানো হচ্ছে, এটা যেমন পাকিস্তানের সাথে সামরিক লেনদেন হবে, সোমালিয়ার বিভিন্ন রকমের প্রশিক্ষণ এগুলো দেবে পাকিস্তানের সেনারা, পাকিস্তানের সামরিক বাহিনী সোমালিয়ার সামরিক বাহিনীকে। একই সাথে সেখানে তুরস্কের একটা উপস্থিতি আছে। তুরস্কের কিন্তু আগেই তুর্কসম নামে একটা ঘাঁটি আছে, খুব বড় ঘাঁটি, এবং শুধু ঘাঁটিই নেই তুরস্কের, সেখানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র আছে সোমালিয়াতে। কারণ সোমালিয়া তো একদম ভারত মহাসাগরের কূলে, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের কূলে। উত্তর প্রান্ত হচ্ছে সোমালিয়ার উত্তর প্রান্ত হচ্ছে এডেন উপসাগর, আর পূর্ব উপকূল হচ্ছে ভারত মহাসাগরের পশ্চিম উপকূল। ভারত মহাসাগরের পশ্চিম উপকূলে একদম লম্বা করে সোমালিয়ার উপস্থিতি। এই যে বিস্তীর্ণ বিরাট বিশাল মহাসাগর, এই মহাসাগর এলাকায় তুরস্ক তার সুবিধা মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরীক্ষা করতে পারবে, অনেক কার্যক্রম করতে পারবে। এটা আর একটা ব্যাপার। আমরা এরই মধ্যে কিন্তু জানি পাকিস্তানের সাথে তুরস্কের সামরিক এবং সব ধরনের রাজনৈতিক, সামরিক, সব ধরনের কূটনৈতিক, সব ধরনের সম্পর্ক, ব্যাপক সম্পর্ক। এই সম্পর্ক সোমালিয়ায়ও কিন্তু একটা চর্চা করা হবে। এই দুই সম্পর্ক, অর্থাৎ পাকিস্তান এবং তুরস্কের যে বন্ধুত্বের সম্পর্ক, এই সম্পর্কের একটা প্রতিফলন কিন্তু সোমালিয়াতেও ঘটছে। কেন, কিভাবে ঘটবে? আমি আরও সম্ভবত 2-2.5 মাস আগে একটা ভিডিও করেছিলাম, বা ওই সময় একটা দুটো ভিডিওতে কথা বলেছিলাম সোমালিল্যান্ড নিয়ে। সোমালিল্যান্ড হচ্ছে সোমালিয়ার একেবারে পশ্চিমের একটা অংশ। এই সোমালিল্যান্ড বেশ বড়, একদম ছোট না, বাংলাদেশের চেয়েও বড়। এই সোমালিল্যান্ড সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করেছে। সেখানে ইসরায়েলের উপস্থিতি আছে এবং পৃথিবীতে একমাত্র ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। এই যে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল, এই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে সোমালিল্যান্ডে কিন্তু ইসরায়েলের উপস্থিতি অলরেডি কনফার্ম করা হয়েছে। ইসরায়েলের সেনারা সোমালিল্যান্ডে আছে এবং ইসরায়েল সেখানে ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। এবং বলা হচ্ছে, খবর আছে যে এই যে 40 দিনের যুদ্ধ হলো, এই যুদ্ধের সময় সোমালিল্যান্ড থেকে নাকি ইরানের উপর হামলা চালানোর কার্যক্রম পরিচালনা করেছে ইসরায়েল। অর্থাৎ সোমালিল্যান্ড থেকে নিরাপদে তারা ইরানের উপর হামলা চালানোর কাজ করেছে। এছাড়া এই সোমালিল্যান্ডে ইসরায়েলের উপস্থিতি থাকা মানেই হচ্ছে লোহিত সাগরে তার একটা নজরদারি, তার একটা প্রভাব থাকা। লোহিত সাগরকে কেন্দ্র করে ইয়েমেনের হুতিরা কিন্তু ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করে অনেক কিছু করেছে। ইসরায়েলের উপর গাজা এবং লেবাননের যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় হুতিরা কিন্তু গাজা, লেবাননের সমর্থনে ইসরায়েলের জাহাজে প্রচুর হামলা চালিয়েছে এবং লোহিত সাগর দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছিল। এই জায়গায় এই সমস্ত সংকট মাথায় রেখে ইসরায়েল সোমালিল্যান্ডে যদি তার উপস্থিতি নিশ্চিত করতে পারে, তাহলে লোহিত সাগর অনেকটা তার মতো করে কন্ট্রোল করতে পারবে, হুতিদের বিরুদ্ধে সহজেই যুদ্ধ যা কিছু করার প্রয়োজন করতে পারবে। এটা ইয়েমেনের হুতিদের জন্য যেমন সমস্যা,
তেমনি ইরান সমর্থিত এই অঞ্চলের প্রক্সি তাদের জন্য একটা সমস্যা। আবার ভবিষ্যতে এটা সৌদি আরবের জন্য সমস্যা হবে না তারও তো নিশ্চয়তা নেই। এই যে ইসরায়েলের উপস্থিতি কাউন্টার দেওয়ার একটা প্রোগ্রাম থাকতে পারে তুরস্কের হাতে, যার কারণে ইসরায়েলের উপস্থিতি সোমালিল্যান্ডে, তুরস্কের উপস্থিতি সোমালিয়াতে, আর সেখানে উপস্থিত হচ্ছে পাকিস্তান। এই যে সোমালিল্যান্ড, এই সোমালিল্যান্ডে কিন্তু ভারতের সম্পর্ক রয়েছে, যেখানে ইসরায়েলের সম্পর্ক সেখানে ভারতের সম্পর্ক, এবং সংযুক্ত আরব আমিরাতও কিন্তু সোমালিল্যান্ডে তাদের প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এবং সেখানে সামরিক কর্মকাণ্ড এই সমস্ত পরিচালনা করতে চায়। এছাড়া ইয়েমেনের আওতাধীন যে সকোত্রা দ্বীপ, এডেন উপসাগরের ভেতরে, এই এডেন উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের সেনা মোতায়েন করা আছে। দ্বীপ ইয়েমেনের, অথচ দখল করে রেখেছে সংযুক্ত আরব আমিরাত। তো এই সকোত্রা দ্বীপ হচ্ছে এমন একটা জায়গায় যেখান থেকে এডেন উপসাগর, ভারত মহাসাগর এবং আরেকটু পশ্চিমে গেলে বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর। তার মানে অত্যন্ত সেন্টার পয়েন্টে এই সকোত্রা দ্বীপ। এই সকোত্রা দ্বীপে সংযুক্ত আরব আমিরাতের উপস্থিতি থাকা মানেই সেখানে ইসরায়েল এবং ভারতের উপস্থিতি থাকা। তো এই যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সোমালিয়া, ইয়েমেন, সৌদি আরব, লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, এডেন উপসাগর, সকোত্রা দ্বীপ, সোমালিল্যান্ড, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, এরকম বিরাট এক জটিল হিসাব বিকাশ এই অঞ্চলে আছে। এই অঞ্চলে ভারতের উপস্থিতি এবং ইসরায়েলের উপস্থিতি পাকিস্তানের জন্য, সৌদি আরবের জন্য, বা এই যে মুসলিম অঞ্চলটা, এই অঞ্চলের জন্য বিরাট একটা ঝুঁকি সৃষ্টি করেছে। এবং আফ্রিকার এই যে ইথিওপিয়া, তারপরে ইরিত্রিয়া, সোমালিয়া, এই সমস্ত অঞ্চল, এই অঞ্চলে কিন্তু বিরাট সংকট তৈরির একটা সম্ভাবনা আছে ভবিষ্যতে। এই সব বিবেচনায় নিয়ে তুরস্ক যেমন ওখানে ঢুকেছে, তেমনি পাকিস্তান সোমালিয়ায় ঢুকেছে। মোটামুটিভাবে ভূ রাজনীতির হিসাব নিকাশটা এইরকম। এর পাশাপাশি পাকিস্তানের বিমান থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি বিক্রির প্রশ্ন তো থাকলই। সেক্ষেত্রে সোমালিয়াকে কেন্দ্র করে তুরস্ক এবং পাকিস্তানের বিরাট একটা তৎপরতা চলছে। যেমন চলছে সোমালিল্যান্ডকে কেন্দ্র করে ভারত, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের একটা তৎপরতা। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সংযুক্ত আরব আমিরাতের সাথে কিন্তু তুরস্কের সম্পর্ক আগাগোড়ায় খুব একটা ভালো না। বিশেষ করে কাতারকে কেন্দ্র করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর যখন কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করলো, তখন কিন্তু তুরস্ক কাতারের পাশে দাঁড়িয়েছে এবং কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি আছে। এখানে একটা কথা বলে রাখি, সোমালিয়া কিন্তু তুরস্কের বহির্বিশ্ব যে ঘাঁটি, সবচেয়ে বড় ঘাঁটি সোমালিয়াতে তুরস্কের। এবং আরেকটা বিষয় খেয়াল করবেন, মিশরের সাথে কিন্তু সিরিয়ার ঘটনাকে কেন্দ্র করে বা ব্রাদারহুডের ঘটনাকে কেন্দ্র করে মিশরের সিসি সরকারের সাথে তুরস্কের এরদোগান সরকারের কিন্তু সম্পর্ক ভালো ছিল না অনেক দিন, অনেক বছর। 2024 সালে যখন তুরস্ক সোমালিয়ায় তার সামরিক উপস্থিতি কনফার্ম করে, এর আগে থেকে কিন্তু মিশরের সাথে তুরস্ক সম্পর্ক ভালো করেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তুরস্ক থেকে বের হয়ে ভূমধ্য সাগর দিয়ে, সুয়েজ খাল পাড়ি দিয়ে, লোহিত সাগর দিয়ে আসলে সোমালিয়ায় আসাটা তুরস্কের জন্য অনেক সহজ হয়। খুব অল্প পথে, অল্প সময়ে সহজে চলে আসা যায় জাহাজে করে। কিন্তু যদি মিশরের সাথে সম্পর্ক ভালো না থাকে আর সুয়েজ খাল এলাকা দিয়ে যদি না আসা যায়, তাহলে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে তারপরে এই সোমালিয়াতে আসতে হবে। তুরস্কের জন্য সেটা খুবই ঝামেলার কারণ। আমি নিজেই অনেক দিন ধরে ভাবতাম যে তুরস্ক কেন মিশরের সাথে হঠাৎ করে সম্পর্ক ভালো করলো, যেখানে ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে ফাঁসি দেয়া বা তার মৃত্যুদণ্ড, তার মৃত্যু, তারপরে মুসলিম ব্রাদারহুডের উপরে যে সমস্ত দমন পীড়ন করেছে সিসি সরকার, অথচ ব্রাদারহুডের পক্ষে এরদোগানের স্ট্রং অবস্থান,
এই সমস্ত পরে হঠাৎ করে কেন মিশরের সাথে তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করলো, ভালো করলো, এবং বৈঠক মিটিং অনেক কিছু হচ্ছে আজকাল, কেন, ব্যাপারটা কি? এগুলো নিয়ে আমি অনেক দিন ধরে চিন্তা করেছি, এবং চিন্তা করতে করতে যেখানে এসে এই চিন্তার পরিসমাপ্তি আপাতত ঘটেছে, সেটি হচ্ছে এই সোমালিয়াকে কেন্দ্র করে তুরস্কের যেহেতু একটা বড় রকমের পরিকল্পনা আছে। উত্তর আফ্রিকায় অর্থাৎ লিবিয়াতে তুরস্কের কিন্তু উপস্থিতি আছে। একইভাবে একেবারে পূর্ব আফ্রিকা, যেটা এই সোমালিয়া কিন্তু পূর্ব আফ্রিকায় পড়ে, একদম ভারত মহাসাগর পার হলে আফ্রিকার যেখান থেকে শুরু প্রথম দেশ হচ্ছে সোমালিয়া। এই একটা অংশে, তার নিচে আরও কিছু দেশ আছে, সেটা তো ভিন্ন কথা। অর্থাৎ ভারত মহাসাগর পার হলে প্রথম দেশ হচ্ছে সোমালিয়া। এই সোমালিয়া অত্যন্ত টেকনিক্যালি গুরুত্বপূর্ণ জায়গা। ভারত মহাসাগরের উপকূলে, এডেন উপসাগরের উপকূলে কাছেই লোহিত সাগর বাব-এল মানদেব প্রণালী। এডেন উপসাগর দিয়ে একটি সামনে গেলেই বাব-এল মানদেব প্রণালী এবং লোহিত সাগর। এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক্যাল জায়গা, এই টেকনিক্যাল জায়গায় তুরস্কের উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাট দ্য সেম টাইম যেহেতু ইসরায়েল সোমালিল্যান্ডে নিজের উপস্থিতি কনফার্ম করেছে, হয়তোবা তুরস্কের যদি অ্যাকচুয়ালি ইসরায়েলের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো পরিকল্পনা থাকে, তাহলে তার একটা কাউন্টার দেওয়ার ব্যবস্থা সোমালিয়ায় উপস্থিতি নিশ্চিত করার মধ্য দিয়ে তুরস্ক এই কাজ করলো, এই ব্যবস্থা করলো। আর সেই জায়গায় পাকিস্তান যাচ্ছে, তার মানে হচ্ছে যে সোমালিয়ায় পাকিস্তান এবং তুরস্কের যৌথ উপস্থিতি থাকবে ধারণা করা হচ্ছে, এবং তারা খুব স্ট্রং পরিকল্পনা নিয়ে এই এলাকাকে কেন্দ্র করে যে ভূ রাজনীতির বহু কিছু ঘটবে বলে ধারণা করা হয়, ভূ রাজনীতির অনেক কিছু কাউন্টার দেওয়ার জন্য এই এলাকাটাকে তারা নিজেদের বলয় হিসেবে গড়ে তুলতে চাইছে। জানি না এই বিষয়টা ইয়েমেনের হুতিরা কিভাবে দেখছে, কিভাবে দেখবে। তবে একটা কথা বলে রাখি, এই যে বাব-এল মানদেব প্রণালী দিয়ে সৌদি আরবের যে সমস্ত জাহাজ চলাচল বন্ধ করেছে, সেই জায়গায় পাকিস্তানের জাহাজ চলাচল কিন্তু হুতিরা বন্ধ করেনি। তার মানে তারা পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখতে চাইছে, এবং এটা টেকনিক্যালি খুব গুরুত্বপূর্ণ। হয়তো ইরানের সাথে আলোচনাটা এভাবে হুতিদের হতেও পারে। তো সব কিছু মিলে মধ্যপ্রাচ্যের যে রাজনীতির উত্তাপ, ভূ রাজনীতির কৌশলগত নানান সমীকরণ, অনেক জটিল হিসাব কিতাব, তার একটা বিরাট পার্ট কিন্তু অলরেডি শুরু হয়েছে এই পূর্ব আফ্রিকার উপকূল সোমালিয়া থেকে, এবং সকোত্রা দ্বীপ, এডেন উপসাগর, বাব-এল মানদেব প্রণালী এবং লোহিত সাগরের উপকূলে। জানি না এই খেলার শেষ কোথায় এবং এই খেলা কত দূর গড়াবে আমরা এখনই বলতে পারবো না। তবে এ কথা অবশ্যই বলা যাচ্ছে, ইসরায়েলের সাথে যেহেতু তুরস্কের এবং পাকিস্তানের দুই দেশেরই সম্পর্ক খারাপ এখন, এবং ভারতের সাথে তুরস্ক পাকিস্তানের দুই দেশেরই সম্পর্ক খারাপ, আবার সংযুক্ত আরব আমিরাতের সাথেও ইসরায়েল আর ভারত কেন্দ্রিক যে রাজনীতি, সেই জায়গায় তুরস্ক এবং পাকিস্তানের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক খারাপ। অর্থাৎ বলতে চাইছি, সংযুক্ত আরব আমিরাত ভারত এবং ইসরায়েলের সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। এই বিষয়টা পাকিস্তান এবং তুরস্ক দুই দেশের জন্যই খুব সুখকর না। সেই জায়গা থেকে সোমালিয়ায় উপস্থিতি পাকিস্তান এবং তুরস্কের, আর সোমালিল্যান্ডে উপস্থিতি ভারত, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের, এই জায়গা থেকে মোটামুটিভাবে একটা কনক্লুশনে আসা যায় যে এই জায়গায় অবশ্যই এই শক্তিগুলো পরস্পরের বিরুদ্ধে, অর্থাৎ জোটগতভাবে তুরস্ক, পাকিস্তান, সোমালিয়া, সোমালিল্যান্ড, ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত একটা বিরাট প্রতিযোগিতায় লিপ্ত হবে, এবং ডেফিনেটলি এখানে আমেরিকা, ইসরায়েল, ভারত এদের পক্ষেই থাকবে, এটা স্বাভাবিক। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আর খুব লম্বা করব না, এখানেই শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদেরকে বলি, আপনাদের কাছে মতামত জানতে চাই যে সোমালিয়াকে কেন্দ্র করে তুরস্ক এবং পাকিস্তানের যে তৎপরতা, আর সোমালিল্যান্ডকে কেন্দ্র করে ইসরায়েল, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের যে তৎপরতা, এই দুই পক্ষের তৎপরতা কি ভবিষ্যতে বড় কোনো
সংঘাতের প্রেক্ষাপট তৈরি করবে বলে আপনাদের কাছে মনে হয়? এবং পাকিস্তান কি আসলে আফ্রিকা মহাদেশে বিশেষ কোনো প্রভাব বিস্তার করতে যাচ্ছে কিনা? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।